আসসালামু আলাইকুম। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৪। এদিকে পোল্যান্ডের আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা, বাল্টিক সাগরের ন্যাটোর উপস্থিতি বৃদ্ধি। এবং সর্বশেষে থাকছে ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহত বেড়ে ৩৭। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৪। ইউক্রেনে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে রাজধানী কিয়েভে ১২ বছর বয়সী এক কন্যা শিশুসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক মানুষ। আজ রোববার ২৮ মে এই হামলার খবর নিশ্চিত করেছে ইউক্রেন। খবর বার্তা সংস্থা এএফপির। এই হামলার পর প্রতিবেশী দেশ পোল্যান্ড নিজেদের আকাশসীমা সুরক্ষিত করতে যুদ্ধবিমান পাঠিয়েছে। ন্যাটোর অভিযোগ, রাশিয়া বারবার তাদের জোটের সদস্য দেশের আকাশসীমা লঙ্ঘন করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই হামলার পর বলেন, মস্কো হত্যা ও লড়াই চালিয়ে যেতে চায়। পুরো বিশ্বের উচিত তাদেরকে কঠোর চাপ দেওয়া। রাশিয়া যতদিন জ্বালানি বিক্রি থেকে লাভবান হবে, ততদিন এই যুদ্ধ ও সন্ত্রাস চালিয়ে যাবে। ইউক্রেনের মিত্রদের কাছে দেশটির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি। অবশ্য রাশিয়ার দাবি, তারা শুধু মারক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এই সংঘাতে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু তাড়া করার কথা দেশটি কখনও স্বীকার করেনি। ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভ ছাড়াও জাপোরিজিয়া, ওদেসা, সুমি, চেরকাশি ও মিকোলাইবো অঞ্চলে ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। হামলার ফলে আবাসিক ভবন, একটি কার্ডিওলজি সেন্টার এবং একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ বলছেন, পূর্ব, মধ্য ও দক্ষিণ ইউক্রেনে ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ মোট ৬৪৩টি ড্রোন ও রকেট নিক্ষেপ করেছে রাশিয়া। এই হামলা প্রায় ১২ ঘণ্টা ধরে চলে। অন্যদিকে পোল্যান্ডে সশস্ত্র বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায়, রাশিয়ার হামলার প্রতিক্রিয়ায় পোল্যান্ড তাদের আকাশসীমায় যুদ্ধবিমান পাঠিয়েছে। স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। ইউক্রেন জেলেন্সকি আরও জানিয়েছেন, ইসরায়েলের কাছ থেকে একটি আমেরিকা নির্মিত প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে তারা, এবং আরও দুটি শীঘ্রই আসবে বলে আশা করা হচ্ছে। এই সংঘাতের শুরুতে ইসরায়েল নিরপেক্ষ থাকলেও রাশিয়ার সঙ্গে দেশটির সম্পর্ক এখন অনেকটাই শীতল, কারণ রাশিয়া ইরানের ঘনিষ্ঠ হচ্ছে এবং গাজা ইসরায়েলের যুদ্ধের নিন্দা করছে। পোল্যান্ডের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে, বাল্টিক সাগরে ন্যাটোর উপস্থিতি বৃদ্ধি। পোল্যান্ডের রাজধানী ওয়ার্সো এর দক্ষিণ পূর্বাঞ্চলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, অপরিকল্পিত সামরিক কার্যক্রমের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে রাশিয়া ইউক্রেনে নতুন করে হামলা চালানোয় পোল্যান্ড এবং মিত্রবাহিনীর যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। ন্যাটো ঘোষণা করেছে, বাল্টিক সাগরে তাদের মিশন আরও জোরদার করা হচ্ছে। সম্প্রতি ডেনমার্কের ড্রোন অনুপ্রবেশ এবং নরওয়েতে সন্দেহজনক ড্রোন দেখা দেওয়ার ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর আল জাজিরার। ইউক্রেন যুদ্ধে কূটনৈতিক সমাধান স্থবির হয়ে পড়ায় ইউরোপ জুড়ে উত্তেজনা বাড়ছে। আশঙ্কা তৈরি হয়েছে, সংঘাতটি আরও বিস্তৃত হয়ে মহাদেশ জুড়ে ছড়িয়ে পড়তে পারে। পোল্যান্ড জানিয়েছে, রাশিয়ার হামলার পরপরই দেশটির আকাশসীমা সুরক্ষিত রাখতে যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। লুবলিন ও রেজসোভ শহরের আকাশসীমা স্থানীয় সময় রোববার ভোর পর্যন্ত বন্ধ রাখা হবে বলে জানা গেছে। সম্প্রতি রাশিয়ার ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করলে দেশটির প্রতিরক্ষা বাহিনী এবং ন্যাটো সেটি আটকায়। এটাই ছিল ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রায় ইউক্রেন আক্রমণের পর প্রথমবারের মতো পোল্যান্ড ও ন্যাটোর সরাসরি সামরিক সম্পৃক্ততা। ন্যাটো জানিয়েছে, তারা এখন বাল্টিক সাগরে একটি এয়ার ডিফেন্স ফ্রিগেট সহ গোয়েন্দা, নজরদারি ও তথ্য সংগ্রহের সরঞ্জাম মোতায়েন করছে। ডেনমার্ক জানিয়েছে, সাম্প্রতিক দিনে দেশটির সামরিক স্থাপনার কাছে অজ্ঞাত ড্রোন দেখা গেছে। এ ঘটনাকে হাইব্রিড আক্রমণ হিসেবে উল্লেখ করেছে দেশটির প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন। নরওয়ের ওয়েরল্যান্ড বিমান ঘাঁটির কাছে সন্দেহজনক ড্রোন দেখা গেছে বলে জানানো হয়েছে। একইভাবে জার্মানির উত্তরাঞ্চলীয় রাজ্য স্লেসভিগ হলস্টাইনে একটি ড্রোন স্কোয়াড্রন দেখা গেছে। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের প্রায় ১০টি দেশের প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা করেছেন যে সীমান্ত সুরক্ষায় তারা একটি ড্রোন ওয়াল গড়ে তুলতে চান।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লভরভ জাতিসংঘে ভাষণে বলেন, আমরা পশ্চিম দেশগুলোকে আক্রমণ করার পরিকল্পনা করিনি, তবে উস্কানি এলে শক্ত জবাব দেওয়া হবে। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইইউ ড্রোন ওয়াল পরিকল্পনাকে ইউরোপের রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তোলার উদ্যোগ বলে মন্তব্য করেছে। সর্বশেষে থাকছে ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহত বেড়ে ৩৭। ইন্দোনেশিয়ায় একটি আবাসিক স্কুলের ভবন ধসে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩৭ হয়েছে। আজ রোববার কর্মকর্তারা এ তথ্য জানান। এখনও ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়ে আছেন বলে ধারণা উদ্ধারকর্মীদের। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে গত সোমবার আবাসিক স্কুলটির একটি বহুতল ভবনের একাংশ হঠাৎ ধসে পড়ে। ভবনের যে অংশটি ধসে পড়ে সেখানে কয়েকশো কিশোর শিক্ষার্থী বিকালের নামাজ পড়ার জন্য জড়ো হয়েছিলেন। বহুতল ভবনটির উপরে নির্মাণ কাজ চলছিল। এক বিবৃতিতে দেশটির জাতীয় তল্লাশি ও উদ্ধার সংস্থার অপারেশন ডিরেক্টর ইউধি ব্রামান্ত বলেন, রোববার সকাল পর্যন্ত ১৪১ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১০৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ৩৭ জন নিহত হয়েছেন। এখনও ২৬ জন নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। তাদের বেশিরভাগই কিশোর, বয়স ১৩ থেকে ১৯ বছরের মধ্যে। গতকাল শনিবার পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা ১৬ ছিল। এখন পর্যন্ত যেসব মরদেহ উদ্ধার করা হয়েছে তার মধ্যে একটি দেহাংশ রয়েছে। উদ্ধারকারীরা আজ ধ্বংসস্তূপ থেকে ওই দেহাংশ উদ্ধার করেন বলে জানান ইউধি। ভবনের যে অংশটি ধসে পড়ে সেখানে কয়েকশো কিশোর শিক্ষার্থী বিকালের নামাজ পড়ার জন্য জড়ো হয়েছিল। বহুতল ভবনটির উপরে নির্মাণ কাজ চলছিল। আজ সকাল পর্যন্ত ৬০% উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। স্থানীয় তল্লাশি ও উদ্ধার সংস্থা থেকেও এক বিবৃতিতে আজ পর্যন্ত ৩৭টি মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করা হয়েছে। কী কারণে ভবনটি ধসে পড়েছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন, প্রাথমিকভাবে পাওয়া সূত্রে তাদের মনে হচ্ছে নিম্নমানের নির্মাণ কাজই ভবনটি ধসে পড়ার কারণ। ভবনের ধসে পড়া অংশ সরাতে গেলে অন্যান্য অংশে কাঁপুনি হচ্ছে। এ কারণে সতর্কতার সাথে উদ্ধার অভিযান চালাতে হচ্ছে। এ কারণে সময় বেশি লাগছে। সোমবার ভবন ধসের পর পরবর্তী ৭২ ঘণ্টাকে গোল্ডেন আওয়ার ধরা হয়েছিল। বৃহস্পতিবার সেই সময় শেষ হয়। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের অনুমতি নিয়ে পরদিন শুক্রবার থেকে ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রের ব্যবহার শুরু হয়। রোববার সকাল পর্যন্ত ১৪১ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১০৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ৩৭ জন নিহত হয়েছেন। ইউধি ব্রামান্ত বলেন, ইন্দোনেশিয়ার কর্মকর্তা কিন্তু নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলো বৃহস্পতিবার ভারী যন্ত্রে ব্যবহারের সম্মতি জানায়, কারণ এরই মধ্যে টানা ৭২ ঘণ্টার গোল্ডেন আওয়ার শেষ হয়ে যায়। এই গোল্ডেন আওয়ারে বেঁচে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আগামীকাল সোমবারের মধ্যে ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।